সহযোগীদের খোঁজে দুদক। তালিকায় সবচেয়ে বেশি পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদদের কেউ কেউ অতি পরিচিত মুখ। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হাজার কোটি টাকার মালিক দিলীপ কুমার, হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়ে আছেন 16 বছর ধরে। দলের ভেতরে দুর্নীতিবাজদের তালিকা চাইলেন কাদের? প্রস্তাবিত বাজেট রাঘব বোয়ালদের লুটপাট সহজ করবে মত ফখরুলের। এমপি আনার হত্যায় নেপালে গ্রেফতার সিয়ামকে নেওয়া হলো কলকাতায়। জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এবং বাজেটে পোশাক শিল্প মালিকদের প্রস্তাব প্রতিফলিত হয়নি। মত বিজিএমইএ এর রাজস্ব সংস্কারের ন্যায় পাল চায় এফবিসিসিআই। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিভি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাজি। এবারে বিস্তারিত। অবৈধভাবে সম্পদ অর্জনে এবার সাবেক আইজিপি বেনজিরের সহযোগীদের খোঁজা হচ্ছে। অর্ধশতাধিক ব্যক্তির তালিকা নিয়ে এরই মধ্যে মাঠে নেমেছে দুদক সহ বেশ কয়েকটি সংস্থা। তালিকায় সবচেয়ে বেশি নাম পুলিশ কর্মকর্তাদের, এরপরেই রয়েছে সরকারি কর্মকর্তাদের নাম। ব্যবসায়ীরাও আছেন এই তালিকায়, আর রাজনীতিবিদদের কেউ কেউ অতি পরিচিত মুখ। দুদক আইনজীবী জানিয়েছেন, অপরাধের প্রমাণ পেলে সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হবে। বিস্তারিত মহিউদ্দিন আহমেদের প্রতিবেদনে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিংবা নানা কৌশলে নামে বেনামে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ অর্জনে যারা সহযোগী ছিলেন, এবার তাদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানা গেছে, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের সমন্বয়ে সম্ভাব্য একটি তালিকা নিয়ে মাঠে নেমেছে দুর্নীতি বিরোধী রাষ্ট্রীয় সংস্থা। এর মধ্যে এদের কেউ কেউ দেশ ত্যাগ করেছে বলে তথ্য এসেছে দুদকের কাছে। বাকিদের দেশ ত্যাগ ঠেকাতে শিগগিরই আদালতে আবেদন করা হতে পারে। একই সঙ্গে বেনজিরের সম্পদের সুবিধাভোগীদের তালিকাও করছে দুর্নীতি দমন কমিশন। সূত্রগুলো বলছে, বেনজিরের অপকর্মের সহযোগী এমন অর্ধশত ব্যক্তির তালিকা নিয়ে মাঠে নেমেছে দুদক। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি পুলিশের বিভিন্ন সারির কর্মকর্তা। সংখ্যার বিচারে দ্বিতীয় পর্যায়ে আছেন সরকারি কর্মকর্তারা, আর রাজনীতিবিদদের মধ্যে কয়েকজন আছেন অতি পরিচিত মুখ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, বেনজিরের অবৈধ সম্পদ অর্জনে যারা সহযোগিতা করেছেন তারা সমানভাবে অপরাধী, তাদেরও আইনের আওতায় আনা উচিত। এককভাবে তিনি করেছেন সেটা যেরকম নয়, আইন প্রয়োগকারী সংস্থা যে কোনো গবেষণার ক্ষেত্রে, যাহা সুশাসন, দুর্নীতি ইত্যাদি ক্ষেত্রে যে কোনো গবেষণা হয়েছে এ পর্যন্ত, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থায় সবচেয়ে বেশি অপরাধ প্রবণ এবং সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ বলে প্রমাণিত হয়েছে বাংলাদেশে। আর দুদক আইনজীবী জানিয়েছেন, অনুসন্ধান শেষে সহযোগীদের বিরুদ্ধেও মামলা করবে দুদক। এই বিষয়গুলো অনুসন্ধান হচ্ছে। যেমন আজকেও প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট করেছে, উনি সংখ্যালঘুদের প্রপার্টি কিনেছে এবং সেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তা ওনার সঙ্গে ছিল। সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এখন যদি এনার এই অপরাধলব্ধ অর্থ বা অপরাধলব্ধ সম্পত্তি যেগুলো পাওয়া গেছে প্রাথমিকভাবে, এর সঙ্গে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, উনি পুলিশ বাহিনীর লোক হোক বা অন্য বাহিনীর লোক হোক, তাকেও আইনের আওতায় আনা হবে। এদিকে তদন্তের খবরে বেনজিরের অনেক সহযোগী আতঙ্কে আছেন বলে জানা গেছে। তাদের অনেকেই নানা স্থানে ধর্ণা দিচ্ছেন বলেও তথ্য রয়েছে দুদকের কাছে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে 15 বছরে প্রায় 1000 কোটি টাকার মালিক ডাক্তার দিলীপ কুমার রায়। হোমিও মেডিকেল কলেজের সামান্য চিকিৎসক, রাজনীতির জাদুর ছোঁয়ায় হয়েছেন বাংলাদেশ হোমিও বোর্ডের চেয়ারম্যান। রাজনীতিকে ব্যবহার করে রেকর্ড 5 পারে 15 বছর আঁকড়ে রাখেন চেয়ারম্যান পদ। বোর্ডে দুর্নীতি করতে অনিয়মকেই নিয়মে পরিণত করেছেন তিনি। ছাপোষা হোমিও চিকিৎসক থেকে রাজনীতির বড় নেতা, স্বর্ণ, ডায়মন্ড, ইট ভাটা, খাদ্য ও ওষুধের কাঁচামাল ব্যবসায়ী এখন দিলীপ কুমার রায়। ফখরুল ইসলামের অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ডাক্তার দিলীপ কুমার রায় প্রতিষ্ঠিত স্বর্ণ ও হীরে ব্যবসায়ী। কারখানা গড়ে ব্যবসার প্রসার ঘটিয়েছেন খাদ্য, ওষুধ ও ওষুধের অ্যাক্সেসরিজ খাতেও। ফরিদপুর বোয়ালমারীর ধোপা পরিবারের সন্তান দিলীপ কুমার 80-র দশকে এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ছিলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। পাশাপাশি হাঁটেন রাজনীতিতে এক নেতার অনুসারী হয়ে। এরপর দিলীপ কুমারের উত্থান যত না আকাশচুম্বী ততই রহস্যে ঘেরা। জয়কালী মন্দির এলাকার এই কলেজে হোমিওপ্যাথিতে 3 বছরের ডিপ্লোমা করেই হয়ে যান ডাক্তার দিলীপ কুমার।
কলেজটিতে নথিভুক্ত হন আউটডোর চিকিৎসক ওপিডি হিসেবে। সেই সময়ের সাক্ষী কলেজটির তৎকালীন ভিপি, জিএস ও হোমিওর পরিচিত জনরা। কেয়ারটেকার হিসাবে কলেজে জয়েন করেন এটা 82 থেকে, তারপরে 83-তে আইসা ওইখানে ওপিডিতে জয়েন করেন, তারপরে এক সময় উনি আরএমও হয়ে যান। এর কিছুদিন পরেই আবার হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান করা হয়। হোমিওপ্যাথি সমাজের ম্যাক্সিমাম ক্ষুব্ধ। তিনি প্রথম পর্যায়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সেই জায়গায় কেয়ারটেকার হিসেবে তিনি চাকরি নিয়েছেন। তিনি তার পদ পদবি এবং রাজনৈতিক পরিচয় দিয়ে তিনি হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। কলেজে ইনডোর চিকিৎসা ব্যবস্থা না থাকলেও ডাক্তার দিলীপ কুমার রায় রাজনৈতিক প্রভাবে হয়ে যান হোমিও জগতের একমাত্র আবাসিক চিকিৎসক আরএমও। এরপর 2009 সালে দিলীপ কুমার হোমিও চিকিৎসক থেকে হয়ে যান বাংলাদেশ হোমিও বোর্ডেরই চেয়ারম্যান। আর কে সরায় তাকে? 3 বছর মেয়াদী বোর্ডে দিলীপ কুমার রায় গুনে গুনে 5 দফায় 15 বছর থেকে যান চেয়ারম্যানের পদে। অর্থের উত্থান নাকি এখান থেকেই শুরু। বোর্ডের যে বড় বড় যে নিয়োগগুলো হয়েছে, বোর্ড রিলেটেড যারা বোর্ডের বিশেষ করে বোর্ড অফিস এবং বিভিন্ন কলেজে যারা নিয়োগ দেয়, এবং প্রত্যেকটা নিয়োগে থেকেই কেন দিয়েছে এটা আমরা হয়তো অবুঝার নেই, কারণ বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে হয়। বাবা ধোপা ছিলেন, ওনার দাদা ধোপা ছিলেন, শুনছি স্বর্ণের দোকানের, ঠিক আছে, ওনার বড় ব্যবসা আছে। আবার এই যে ভাটা এবং ইন্ডিয়াতে 4-5টা বাড়ি করছে। উনি যে এত টাকার মালিক কিভাবে? 2009 সালে বোর্ড চেয়ারম্যান হলে শূন্য থেকে ফুলে ফেঁপে বাড়তে থাকে ডাক্তার দিলীপ কুমার রায়ের সম্পদ। রাজধানীর বাইতুল মোকারমে প্রায় কোটি টাকা মূল্যের 2টি দোকান কিনে গড়েন ব্যয়বহুল বিলাসী ব্যবসা গ্রামীণ জুয়েলার্স। এই মার্কেটেই গড়েন বিশাল ডায়মন্ডের শোরুম। এছাড়া বসুন্ধরা সিটি শপিং মল ও নিউ মার্কেটেও প্রায় কোটি টাকা মূল্যের 2টি দোকান কিনে গ্রামীণ জুয়েলার্স ও ডায়মন্ডের ব্যবসার প্রসার ঘটান। এইসব দোকানের প্রতিটিতেই নাকি রয়েছে 20 কোটি টাকার বেশি স্বর্ণ ও ডায়মন্ডের মজুদ। রাজধানীর মাতুয়েলে দিলীপ রায় প্রথম ব্যবসা হিসেবে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ফুডের এই বিশাল কারখানা। পরে মতিঝিল, বাইতুল মোকারম ও সদরঘাট সহ রাজধানীতে 4টি দোকান কিনে গড়েন গ্রামীণ ফুডের শোরুমও। ছাপোষা হোমিও ডাক্তার থেকে দিলীপ কুমার রায় এখন ইট ভাটা ব্যবসায়ীও। নিজ এলাকা ফরিদপুর বোয়ালমারি 87 এলাকা আছে গোল্ডেন ব্রিক্স নামে একটি অটো ব্রিক্স কারখানা ও সাধারণ ইট ভাটা। 13 সেগুন বাগিচার রূপায়ণ লোটাস টাওয়ারে রয়েছে তার 2টি ফ্ল্যাট। শান্তিনগরের স্কাই ভিউ পার্ক সিটি টাওয়ারে মেয়ের নামে কেনেন আরও একটি ফ্ল্যাট। শুধু তাই নয়, পূর্বাচলে কয়েক কোটি টাকায় কেনেন আরও 5 কাঠার প্লট। রাজধানীর জয়কালী মন্দির এলাকায় দিলীপ কুমার রায় গড়ে তোলেন রায় হোমিওপ্যাথির হোলসেল ব্যবসা। ফরিদপুরে কাজী হারুন শপিং কমপ্লেক্সে রয়েছে তার আরও 2টি ফ্ল্যাট। এছাড়া নামে বেনামে রয়েছে তার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। ধরেন আমার সেই স্বর্ণের ব্যবসা 2 জনের পেয়ার নিয়ে চলে গেছে, কানাডায় থাকে। ওই মধ্যম গ্রাম আর কি, ওইখানে বাইটাই করছে। এতেই ক্ষান্ত নন দিলীপ কুমার রায়। হোমিও বোর্ডের চেয়ারম্যান হয়েই নিজ এলাকা ফরিদপুরের বোয়ালমারিতে গড়েন ডাক্তার দিলীপ কুমার রায় হোমিও মেডিকেল কলেজ। বোর্ড চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহার করে ডাক্তার দিলীপ তার কলেজের নামে নেন 4 দফায় 1 কোটি টাকার বেশি অনুদান, যেখানে সারা দেশে হোমিও কলেজগুলো অর্থাভাবে জর্জরিত। দিলীপ রায় মানিকগঞ্জে গড়েন ওষুধের অ্যাক্সেসরিজের কারখানা। এছাড়া ফরিদপুর বোয়ালমারির ধুলপুকুরিয়ায় নামে বেনামে কেনেন কয়েকশো একর সম্পত্তি। ফরিদপুরে নিজ গ্রামেও করেছেন বিলাসবহুল বাড়ি। কথিত আছে দিলীপ রায় কানাডা ও পাশের দেশ কলকাতার মধ্যম গ্রামেও বাড়ি কেনেন। হোমিওপ্যাথি বোর্ড ভেঙে হোমিও শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল গঠিত হলে ডাক্তার দিলীপ রায় এখন তার নির্বাহী চেয়ারম্যান। যুগ আসে যায়, হোমিও জগতে যেন দিলীপ রায়ের যোগের ক্ষয় নেই। অভিযোগ আছে হোমিও বোর্ডে 27টি নতুন কলেজের অনুমোদন দিয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ বদলি বাণিজ্যের সবকিছু একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন। আর এখান থেকেই নাকি শত শত কোটি টাকা হাতিয়ে অর্থবিত্তের কুমির বনে গেছেন ডাক্তার দিলীপ রায়। 4র্থ শ্রেণীর কর্মচারী থেকে হোমিও ডাক্তার দিলীপ রায় শুধু হোমিও বোর্ড চেয়ারম্যানই নন, তিনি ছিলেন জুয়েলারি মালিকদের সংগঠন বাজুসের সাবেক সভাপতি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি, একই সঙ্গে বাইতুল মোকারম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। সব দিকে সমানতালে আধিপত্য বিস্তারে পারদর্শী দিলীপ রায়ের এত সব বিত্ত বৈভব আর অনিয়মের রসদ নাকি তার রাজনৈতিক প্রভাব। এত সব অভিযোগের বিষয় জানতে গেলে ডাক্তার দিলীপ রায় কিছুটা স্বীকারও করে নেন। কলেজে 4র্থ শ্রেণীতে চাকরিতে এইটাও মিথ্যা, আমি মেডিকেল অফিসার হিসেবে ঢুকছি। আমার দুর্নীতি কোথায়? হোমিওপ্যাথি বোর্ডের বাজেট হলো 4 কোটি টাকা। তো যদি টাকা নিয়ে নিয়োগ দেয়, মাগনা দেয়, মেধায় দেয়, এটা তো ডিসি দেবে, আমি নিয়োগ করতাম না। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির আশ্রয়ে এমন অর্থবিত্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত।
যে এই ধরনের উত্থানটা ঘটেছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব, দলীয় রাজনৈতিক প্রভাব এখানে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে এক ধরনের জিম্মি করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই ক্ষেত্রে যেহেতু দলীয় রাজনৈতিক প্রভাবের একটা সুনির্দিষ্ট তথ্য আছে, সেই কারণেই দুদক এটা এভাবে বিষয়টি নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে কিনা, ঘাটতি সৃষ্টি করেছে কিনা, সেটাও কিন্তু দুদকেরও এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়বদ্ধ বলে আমরা মনে করি। রাজনৈতিক পরিচয়ে কোনো দুর্নীতি হলে সেই বিষয়টিও নজরে আনার তাগিদ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের ভেতরে কেউ দুর্নীতি করে থাকলে তারও তালিকা চাইলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুদক দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সিপিডি সুজন বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্বাধীন বাংলাদেশের 53তম এবং আওয়ামী লীগ সরকারের 25তম বাজেট এটি। বাজেট উত্থাপনের একদিন পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। অর্থনৈতিক সংকটকালে এই বাজেটকে গণমুখী বাস্তবসম্মত আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সিপিডি এখন বিএনপি সুরে কথা বলছে। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের ভিতরে দুর্নীতিবাজদের তালিকা পেলে দুদকের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে যাদেরকে দুর্নীতিবাজ ভাবছে তালিকাটা দেন, আমরা দুদককে বলবো তদন্ত। বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, এরই মধ্যে বাজেট বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। নিয়ন্ত্রণ করে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শাসক গোষ্ঠী দেশের মানুষকে শোষণ করছে এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রস্তাবিত বাজেট হলো রাঘব বোয়ালদের লুটপাটের বাজেট। দেশের স্বাধীনতা হুমকিতে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান শাসক গোষ্ঠীর পরাজয় নিশ্চিত করতে দোষ ত্রুটি ভুলে ঐক্যবদ্ধ লড়াই শুরু করতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতির রহস্য পুরুষ খ্যাত সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সিরাজ ভাইকে সবাই মিলে আরো গড়ে তোলবার চেষ্টা করে। শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত অনুচর হিসেবে সিরাজ ভাইয়ের পরিচয় কোনোভাবেই হওয়া উচিত নয়। বক্তারা অভিযোগ করেন, যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে দেশের মানুষকে নিয়ে বাজি ধরেছে আওয়ামী লীগ সরকার। লুটেরাদের হাত থেকে দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে দাবি করেন তারা। বিচার বিভাগ, সেনাবাহিনী, পুলিশ কিংবা র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমলাতন্ত্র, তার সাথে তারা মিডিয়াকে কিভাবে একটা মিডিয়া লিগে পরিণত করেছে, কিভাবে এস আলম সহ কয়েকজনের হাতে সমস্ত দেশের সম্পদ তুলে দিচ্ছে, ব্যাংকগুলো তুলে দিচ্ছে, এইটা সব আমরা দেখছি। এই জায়গাগুলো দেখলে রাষ্ট্রের গতিমুখটা খুব পরিষ্কার হয়ে বোঝা যায়। এটার পরিণতিটাও আমরা দেখতে পাচ্ছি। অস্থির অনিশ্চিত পরিস্থিতির দিকে পুরো দেশটাকে সরকার এখন নিয়ে গেছে। বাস্তবে যে কোনো ভাবে ক্ষমতায় থাকার জন্য পুরো দেশ জনগণকে এখন তারা জুয়ার কোর্টে বসিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাঁধে ধরেন এবং কারণ আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। আমরা মনে করি যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে উপস্থিত হয়েছে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। সংকট উত্তরণে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার বিকল্প নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। আমরা সবাই মনে করি যে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়াটাই আমাদের একমাত্র উপায়। আমাদের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা,
বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা। ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের ইতিহাসকেও বিকৃত করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা ব্যক্তিদের স্বীকার না করা মানে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা। যারা এটাকে অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় নেপালে গ্রেফতার সিয়াম হোসেনকে 14 দিনের রিমান্ড দিয়েছে ভারতের আদালত। নেপাল থেকে ফিরিয়ে এনে তাকে বারাসাত আদালতে তোলা হয়। এই মামলার আরেক আসামি কসাই জিহাদ হাওলাদারকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন একই আদালত। উদ্ধার করা মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। এদিকে ডিএনএ নমুনা দিতে কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমপি আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বিস্তারিত নাফিয়া ফারজানা রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। শনিবার কলকাতার সিআইডি সিয়ামকে দুপুরে হাজির করে বারাসাতের আদালতে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদে 14 দিনের রিমান্ড আবেদন করে কলকাতার সিআইডি। পরে তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। অ্যারেস্ট তো করেছে বনগা থেকে, আর ধারা যা যা আছে 364, 201, 302, 34 আইপিসি, রিকনস্ট্রাকশন, আর বাকি যারা যারা আছে, কোথায় বডি পার্টসগুলো ফেলেছে, কি ওয়েপন ইউজ হয়েছে, সে কারণে পিসিপিআর করা হয়েছে। এগুলো রিকভারি হবে। হ্যাঁ, 14 দিনের রিমান্ড চেয়েছে, পিসিপিআর আছে, 14 দিনই অ্যালাউ করেছে জজ সাহেব। এর আগে শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয় কসাই জিহাদ হাওলাদারকে। পরে তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন আদালত। 21 জুন ফের তাকে আদালতে তোলা হবে। আদালতের এই রায়ের পরেই তাকে নিয়ে যাওয়া হয়েছে দমদমের কেন্দ্রীয় কারাগারে। আপাতত সেখানেই থাকবেন তিনি। তবে প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে সিআইডির তদন্তকারী কর্মকর্তারা কারাগারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। 23 মে জিহাদকে পশ্চিমবঙ্গের বনগা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। জিহাদের স্বীকারোক্তি অনুযায়ী ভাগড়ের বাঘজোলা খাল, নিউটনের হাতিশালা খালেও তল্লাশি অভিযান চালানো হয়। তবু ওই খাল থেকে এমপি আনারের লাশের টুকরোর সন্ধান মেলেনি। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে জিহাদ জানিয়েছেন 13 মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার দেহ থেকে মাংস ও হাড় আলাদা করে খুনিরা। লাশের টুকরোগুলোকে ট্রলি ব্যাগে ঢোকায় এবং সেগুলোকে দক্ষিণ 24 পরগনা জেলার ভাগড় কৃষ্ণমাটি এলাকায় আলাদা আলাদা করে ফেলা হয়। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে বেশ কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়। তবে ওই মাংস এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত নয়। উদ্ধারকৃত এই মাংস পরীক্ষার জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বাজেটে পোশাক খাতের প্রস্তাব প্রতিফলিত হয়নি বলে জানিয়েছে বিজিএমইএ। বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটির নেতারা বলেন, বৈশ্বিক মন্দায় এই খাতে বিরূপ প্রভাব মোকাবেলায় আগের মতো নীতি সহায়তা অব্যাহত রাখতে হবে। নগদ সহায়তা বন্ধ করে দিলে বিশ্ববাজারে টিকে থাকা চ্যালেঞ্জিং হবে। এদিকে আলাদা ব্রিফিংয়ে কর ব্যবস্থাপনা সংস্কারের জন্য ন্যায়পাল নিয়োগের দাবি জানিয়েছে এফবিসিসিআই। ব্যাংক থেকে সরকারি অতিরিক্ত ঋণ বিনিয়োগে বাধা সৃষ্টি করবে বলেও জানায় সংগঠনটি। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন বিটিএমইএ, বিকেএমইএ ও মতিঝিলে নিজস্ব কার্যালয়ে অপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। এ সময় সুতা আমদানির খরচ কমাতে দেশে তৈরি পোশাক শিল্পের বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে 7.5% মূসক ও তা থেকে উৎপাদিত ফাইবার সরবরাহের ক্ষেত্রে 15% মূসক প্রত্যাহার করার দাবি জানান বিকেএমইএ ও বিটিএমইএ এর নেতারা। আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেরানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপাদন করি, বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ভ্যাটটা প্রত্যাহার করে, তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায় রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম। ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আছে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি, তাহলে তারা স্বাভাবিক জীবনে
না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। আর পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি SM মান্নান কোচি বলেন, প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্প মালিকদের প্রস্তাব প্রতিফলিত হয়নি। হাজার হাজার পেপারস আমরা ব্যবহার করে থাকি, সেখানে এসএস কোডের ভুলের কারণে আজকে 200% পর্যন্ত সর্বোচ্চ ট্যাক্স ধার্য করা, 400% পর্যন্ত ট্যাক্স ধার্য করা হবে, এটা কিন্তু একটা বাস্তবসম্মত নয়। এদিকে বাজেট প্রতিক্রিয়ায় আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে FBCCI সভাপতি কর ব্যবস্থাপনা সংস্কারের জন্য ন্যায়পাল নিয়োগের দাবি জানান। কর কর্মকর্তাদের স্বেচ্ছা ক্ষমতা কমানোর জন্য পুরস্কারের প্রথা বাতিল করে বিকল্প পণ্যদানের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাজেটের প্রতিফলন দেখা যায়নি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ করি। রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে ADR সিস্টেম কার্যক্রম করার পাশাপাশি কর ন্যায়পাল নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে ব্যবসায়ীদের বিনিয়োগে কষ্ট হবে বলে মন্তব্য করেন FBCCI প্রেসিডেন্ট। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অর্থনীতিতে অর্থের যোগান বাড়াবে, যা দেশের উন্নয়নে কাজে দেবে বলে জানিয়েছেন BIDS এর মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন। বিকেলে প্রস্তাবিত বাজেট ও বাংলাদেশের অর্থনীতির মধ্যমেয়াদী প্রেক্ষিত শীর্ষ আলোচনায় এ কথা বলেন তিনি। জানান, চলমান মূল্যস্ফীতি কমাতে সামাজিক সুরক্ষা খাত যথেষ্ট ভূমিকা পালন করবে। এছাড়া কৃষি সহ বিভিন্ন খাতে পরিচালন ব্যয় কমানো হয়েছে আর বেড়েছে কর আদায়ের লক্ষ্যমাত্রা, যা আগামীর উন্নয়নশীল বাংলাদেশের জন্য বাস্তবসম্মত বলে মনে করেন তিনি। কারো কারো হয়তো অপ্রদর্শিত আয়, সেটা সে গ্যাম্বলিং করে সে উপার্জন করেছে, সে এখন সুযোগ পাচ্ছে সে এটা প্রদর্শন করার। সে তো আগে প্রদর্শন করার সুযোগই পেত না, সাহসই পেত না, সেটা লুকায় রাখতো বালিশের নিচে, এখন সে সুযোগ পাচ্ছে। সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি বিনিয়োগে বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর AB মির্জা আজিজুল ইসলাম। সকালে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত প্রস্তাবিত বাজেট নিয়ে বিতর্কিত প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। বলেন, দেশের মূল্য সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি, তাই পরিস্থিতিতে আমদানিমুখী না হয়ে স্বনির্ভর বাণিজ্যের দিকে জোর দিতে হবে। এছাড়া দারিদ্র্য বিমোচনে সামাজিক সুরক্ষায় সুষ্ঠু বন্টন হচ্ছে কিনা সেদিকে নজর রাখা দরকার। এই সমস্যাগুলোর স্বীকৃতি কিন্তু আমি দেখি না ভাই। তো সমস্যার এটার একটা কথা আছে, রিকগনিশন অফ এ প্রবলেম ইজ হাফ অফ ইটস সলিউশন। অর্থাৎ কোনো সমস্যার স্বীকৃতিটা হচ্ছে তার সমাধানের অর্ধেক। আমি যদি সমস্যার স্বীকৃতিই না দেই, তাহলে আমি সেটার সমাধান দিকে কীভাবে অগ্রসর হব।